আসসালামু আলাইকুম। আজকে যে প্রশ্নটি আলোচনা করব এটি হচ্ছে রাজশাহী বোর্ড এসএসসি 2025 প্রশ্ন নম্বর 4। ভিডিও শেষে প্রশ্নটির উত্তর লেখা থাকবে। তার প্রথমে আমরা খেয়াল করব ক নম্বর, লিমিটিং বিক্রিয়ক কাকে বলে। লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটিকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। এরপরে আসবো খ নম্বরে। খ নম্বরে বলা আছে ব্লিচিং পাউডার কিভাবে কাপড়ের রঙিন দাগ ওঠায়, অর্থাৎ রঙিন দাগকে কিভাবে বর্ণহীন করে। তাহলে ব্লিচিং পাউডারের সংকেতটা কি? CaO এরপর Ca, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এখানে কাপড়ের উপর ব্লিচিং পাউডার দিয়ে যখন পানি দেওয়া হয় তখন ব্লিচিং পাউডারটা পানির সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ পানির সংস্পর্শে আসে এটি ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে HOCA। এই হাইপোক্লোরাস অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড এবং এই জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেন এই কাপড়ের রঙিন দাগের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ রঙিন দাগকে জারিত করে বর্ণহীন করে। তাহলে এখানে আমরা লিখব রঙিন দাগ প্লাস জাইমান অক্সিজেন। তাহলে এখানে কি হলো? বর্ণহীন। তাহলে আবার আমরা খেয়াল করব কাপড়ের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে পানি যোগ করলে ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। এই হাইপোক্লোরাস অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড এবং জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেন এই রঙিন পদার্থটা হচ্ছে এটাও একটি রাসায়নিক পদার্থ, একে জারিত করে বর্ণহীন করে, ফলে এই কাপড়ের দাগটি উঠে যায়। এরপরে আসবো গ নম্বরে। গ নম্বরে এখানে বলা আছে এক্স যৌগটি 5টি অণুর ভর নির্ণয় করো। এইখানে এক্স যৌগটি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই বিক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। গ নম্বরে কপার সালফেট প্লাস 5 অণু পানি, এটি হচ্ছে আয়নীয় যৌগ। এই আয়নীয় যৌগগুলো স্ফটিক বা ক্লাস গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়। এই পানিটাকে বলা হয় ক্লাস পানি। তাহলে এখানে কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত হয় হয়ে পেন্টাহাইড্রেট কপার সালফেট উৎপন্ন করে। পেন্টাহাইড্রেট কপার সালফেট। এইরকম হলো জিঙ্ক সালফেট হলে এই 7 অণু পানির সাথে যুক্ত হয় ক্যালসিয়াম ক্লোরাইড, এই হচ্ছে 6 অণু পানির সাথে যুক্ত হয়। এইভাবে তোমরা দেখবে আরো কয়েকটি আছে, এইগুলো আসতে পারে। তাহলে এখন আমরা কি করব? এটি হচ্ছে আমাদের এক্স যৌগ। তাহলে এক্স যৌগটি কপার সালফেট 5 অণু পানি, অর্থাৎ পেন্টাহাইড্রেট কপার সালফেট। এটার এখন আমরা আণবিক ভর বের করব। এটার আণবিক ভর, তাহলে এখানে কপারের কত? কপারে হচ্ছে পারমাণবিক ভর 63.5। কয়টা কপার পরমাণু আছে এখানে? 1টি, গুণন 1, তাহলে 63.5। এরপরে সালফার, এর পারমাণবিক ভর কত? 32। কয়টা আছে পরমাণু? 1টা, তাহলে এখানে আসতেছে 32। এরপরে অক্সিজেন, অক্সিজেন কয়টা পরমাণু আছে?
এখানে 4টি, এখানে আছে 5টি, মোট হচ্ছে 9টি। তাহলে এখানে 16 গুণন 9, এই হচ্ছে 144। এরপরে হাইড্রোজেন কয়টি আছে এখানে? 5 দুগুণী 10। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এখানে আছে কয়টি? 5 দুগুণী 10, এই হচ্ছে 10। এইগুলো যোগ করলে হবে 249.5। তাহলে আমরা এখানে লিখব কপার সালফেট 5 অণু প্রাণী, এর আণবিক ভর সমান 249.5। তাহলে অতএব 1 মোল সমান এত গ্রাম। আর তখন অনুসংখ্যা কয়টি হবে? 6.023 ইন্টু 10 পাওয়ার 23, এতটি অণু। এখান থেকে আমরা বুঝতেছি এই কপার সালফেট পেন্টাহাইড্রেট কপার সালফেটের এতটি অণুর ভর, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর 249.5 গ্রাম। এখানে একটির কত, অতএব 5টির কত। তাহলে আমরা এখন লিখবো এখানে এর 6.023 ইন্টু 10 পাওয়ার 23, এতটি অণুর ভর। এই 249.5 গ্রাম, অতএব 5টি অণুর ভর। তোমরা ইচ্ছা করলে একটি অণুর ভর, অতএব 5টি অণুর ভর করে নিতে পারো। 249.5 ইন্টু এই 5 ডিভিশন অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10 পাওয়ার 23, এত গ্রাম। তাহলে এখানে ভাগ করে দাও, এখানে ভাগ করে দিলে আসবে 2.07 ইন্টু 10 পাওয়ার -21 গ্রাম। তাহলে অতএব এক যৌগটির 5টি অণুর ভর 2.07 ইন্টু 10 পাওয়ার -21 গ্রাম। এটি হচ্ছে আমাদের গ নম্বর। এখন আসবো ঘ নম্বরে। ঘ নম্বরে বলা আছে নমুনা 1 ও নমুনা 2 এর মধ্যে, নমুনা 1 এবং নমুনা 2 এর মধ্যে কোনটি পরীক্ষাগারে ব্যবহারের জন্য অধিকতর উপযোগী? উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। আমরা পরীক্ষাগারে সাধারণত অ্যানালার গ্রেড পদার্থগুলো ব্যবহার করি, আর অ্যানালার গ্রেড পদার্থগুলো 99.99% বিশুদ্ধ হয়। এখানে যদি অ্যানালার গ্রেড পদার্থ না থাকে, তাহলে উদ্দীপকের শর্তানুসারে যেটি বেশি বিশুদ্ধ হবে আমাদের সেটি ব্যবহার করতে হবে। তাহলে এখানে এখন দেখব আমরা নমুনা 1 এর ক্ষেত্রে। নমুনা 1 এর ক্ষেত্রে আমাদের এখানে বিক্রিয়াটি আগে সম্পূর্ণ করে নিতে হবে। কে পটাশিয়াম ক্লোরেট, এটি হচ্ছে নমুনা 1। এইটাকে উত্তপ্ত করলে এখানে এস অর্থাৎ কঠিন এটা, তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এটাকে আমরা সমতা করে নিব। তাহলে এখানে 3, এখানে 2, এখানে 2, সমতা হয়ে গেল। এখানে একটা জিনিস খেয়াল করবো, আমরা এই পটাশিয়াম ক্লোরাইডের 60 গ্রাম আমরা উত্তপ্ত করে এখানে কিন্তু 30 গ্রাম পাচ্ছি। এখন আমাদের বিক্রিয়া থেকে হিসাব করব যে 60 গ্রাম থেকে আসলে যদি অ্যানালার গ্রেড বা 100% বিশুদ্ধ হয়
কত গ্রাম উত্তপ্ত পাওয়া যায়, প্রথমে আমাদের এটা বার করতে হবে। তাহলে এখানে এটার আণবিক ভর বের করবো। তাহলে এই দেখো এখানে পটাশিয়াম, এর কত 39। কয়টা পরমাণু আছে এখানে? পটাশিয়াম একটা, তাহলে হল 39। ক্লোরিন কয়টা আছে? একটা, এর পারমাণবিক ভর কত? 35.5। একটা আছে, এক দ্বিগুণ করলে এই 35.5। এরপরে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেনের কত? 16। কয়টা আছে? তিনটা, গুণ করে দাও, 3 16 48। এখন এটা আমরা যোগ করব। তাহলে 8 5 13 আর 9, তাহলে 3 3 6 4 10 আর আবার যোগটা দেখি, 9 5 14 আর 22 2, হাতে থাকলো 2, 4 2 6, 6 3 9, 9 আর 3 হচ্ছে 12। তাহলে কত হচ্ছে? 122.2। এখানে কয়টা পরমাণু ছিল? দুইটা, এটাকে এখন 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 245। তাহলে এখানে 2 মোল সমান 245 গ্রাম। তাহলে এখানে লিখবো আমরা 245 গ্রাম। তাহলে এখানে পটাশিয়াম হচ্ছে 39, ক্লোরিন হচ্ছে 35.5। এখানে যোগ করো, এটাকে আবার 2 দিয়ে গুণ করে দাও, সামনে 2 2 অণু, 149 গ্রাম। তাহলে আমরা বিক্রিয়া থেকে পাচ্ছি কি পাচ্ছি? এখানে আমরা এখানে বিক্রিয়া থেকে পাচ্ছি এই 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে KCl উৎপন্ন হয় 149 গ্রাম। তাহলে এখান থেকে বার করবো আমরা 1 গ্রাম থেকে কত, 60 গ্রাম থেকে কত। তাহলে এখানে এখন দেখো 245 গ্রাম উত্তপ্ত করলে KCl উৎপন্ন হয় কত? 149 গ্রাম। তাহলে অতএব 1 গ্রাম থেকে কত, 60 গ্রাম থেকে কত? 149 গুণন 60 ভাগ এই 245। এখানে ভাগ করে আসতেছে 36.49 গ্রাম। কিন্তু আমরা এখানে কত পাইছি? 30 গ্রাম। কিন্তু উদ্দীপকে প্রাপ্ত KCl এর পরিমাণ কত গ্রাম? 30 গ্রাম। এই 30 গ্রাম। অতএব উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণটা কি? সূত্রটা কি? বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদের পরিমাণ কত? 36.49। আর এখানে এই নমুনা থেকে পাওয়া কত? 30। শতকরা মানে গুণন 100, এই হলো পার্সেন্ট সমান। তাহলে এটা আসতেছে 82.21%। তাহলে আমরা নমুনা একে কি পেলাম? এখানে নমুনা 1 উৎপাদের শতকরা পরিমাণ 82.21%। এখন আমরা একই নিয়মে নমুনা 2 থেকে উৎপাদের শতকরা পরিমাণটা বের করব। তাহলে নমুনা 2 থেকে বের করতে গেলে আমাদের একই আসবে, এখানে একই আসবে। কিভাবে? বিক্রিয়াটা যেহেতু একই, তাহলে এখানে কত গ্রাম থেকে বার করবো আমরা? 55 গ্রাম থেকে। তাহলে অতএব এই 55 গ্রাম উত্তপ্ত করলে
KCl উৎপন্ন হয় 149 গুণন এই 55 ভাগ 245 গ্রাম। এখানে এটা ভাগ করলে আসতেছে 33.45 গ্রাম। তাহলে এখান থেকে আমরা একই নিয়মে উৎপাদের শতকরা পরিমাণ বার করব। তাহলে এখানে লিখি কিন্তু উদ্দীপকে প্রাপ্ত KCl এর পরিমাণ, এটি হচ্ছে নমুনা 2 এর ক্ষেত্রে কত দেওয়া আছে এখানে 20 গ্রাম। তাহলে এখান থেকে বার করি আমরা অতএব উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ বিজ্ঞাতে হিসাবকৃত 33.45, এখানে এই 20 ইন্টু 100%, তাহলে এখানে আসতেছে এই 59.79%। তাহলে আমরা নমুনা একে কত পাইছি, এই দেখো নমুনা একে, এটা হচ্ছে নমুনা 2 এ। তাহলে এখন আমরা খেয়াল করব, একটু দেখে নাও এই নমুনা 1, এখানে উৎপাদের শতকরা পরিমাণ 82.21%, আর নমুনা 2 এখানে উৎপাদের পরিমাণ 59.79%। তাহলে এখানে কিন্তু অ্যানালার গ্রেড পদার্থ নাই, কিন্তু এখানে বলা আছে পরীক্ষাগারে নমুনা 1 ও নমুনা 2 এর মধ্যে কোনটি পরীক্ষাগারে ব্যবহারের জন্য অধিকতর উপযোগী। যেহেতু অ্যানালার গ্রেড পদার্থ নেয়, কিন্তু নমুনা 1 এ উৎপাদের পরিমাণ হচ্ছে 82.21%, মানে সর্বাধিক, তাহলে এই বিক্রিয়কটি অধিকতর বিশুদ্ধ। এই কারণে পরীক্ষাগারে আমরা নমুনা 2 অপেক্ষা নমুনা 1 ব্যবহার করা উপযোগী। তাহলে আবার আমরা খেয়াল করব, যেহেতু অ্যানালার গ্রেড পরীক্ষাগারে সাধারণত অ্যানালার গ্রেড পদার্থ ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমরা উৎপাদের দুটা শতকরা পরিমাণ পেলাম, একটা 82.21% আর নমুনা 2 এ 59.79%। এখানে কিন্তু অ্যানালার গ্রেড পদার্থ নেয়, কিন্তু এখানে প্রশ্নে বলা আছে এই দুটার মধ্যে কোনটি উপযোগী। তাহলে যেটাতে উৎপাদের শতকরা বেশি মান, শতকরা পরিমাণটা বেশি হবে, তাহলে সেই বিক্রিয়কটি বেশি বিশুদ্ধ, ফলে সেই বিক্রিয়কটি আমরা পরীক্ষাগারে ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখতে পারি নমুনা 2 অপেক্ষা নমুনা 1 এর উৎপাদের শতকরা পরিমাণ বেশি। কি হলো, নমুনা 2 অপেক্ষা নমুনা 1 এ উৎপাদের শতকরা পরিমাণটা বেশি, বিধায় পরীক্ষাগারে আমরা নমুনা 2 ব্যবহারে অধিকতর উপযোগী। সকলকে ধন্যবাদ।